শুরুতে যে খবর আমরা নজর রাখবো, ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে নতুন কমিটি গঠন করলো মোদী সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অমিত শাহের, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখবে কমিটি, ভারতীয়দের সুরক্ষার বিষয় নিশ্চিত করবে কমিটি, হিন্দু ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে কথা বলবে কমিটি। কমিটির শীর্ষে এডিজি বিএসএফ ইস্টার্ন কমান্ড। আরও একবার জানিয়ে রাখতে যাবো, ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে নতুন কমিটি গঠন করলো মোদী সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অমিত শাহের, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখবে কমিটি, ভারতীয়দের সুরক্ষার বিষয় নিশ্চিত করবে কমিটি, হিন্দু ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে কথা বলবে কমিটি। কমিটির শীর্ষে এডিজি বিএসএফ ইস্টার্ন কমান্ড। যে ছবি দেখতে পাচ্ছেন, এই ছবি সীমান্ত এলাকার বহু মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে আসছেন প্রাণ ভয়। বহু হিন্দু শরণার্থী চলে এসেছেন এপারে আশ্রয় নিতে। এই পরিস্থিতিতে সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে নতুন কমিটি গঠন। নিউজরুম থেকে রয়েছে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, এই যে কমিটিটা গঠন করা হচ্ছে, মূলত কিভাবে কাজ করবে এই কমিটি? দেখো, এই কমিটির যে ফরমেশনটা সেটা আজকে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দিষ্টভাবে জানান, এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অংশটি এই কমিটি, সেই কমিটির মাথায় থাকবেন এডিজি বিএসএফ, এবং তার পাশাপাশি ইস্টার্ন কমান্ডের তরফ থেকে গোটা বিষয়ে নজর দেওয়া হবে। মাথায় রাখতে হবে, এই ইস্টার্ন কমান্ড বা এই বিএসএফ, ইস্টার্ন জোনের যে বিএসএফ, তারা কিন্তু একটা সময় অবধি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের ট্রানজিশনের সময়। অর্থাৎ আবার এমএইচএ যে বিএসএফ এবং যে টপ অফিসিয়ালদের কেন্দ্র করে যে মনিটরিং কমিটি তৈরি করেছে, সেই মনিটরিং কমিটিটা নির্দিষ্টভাবে দেখবে যাতে করে ওপারে, যেটা আজ সকালবেলায় মতুয়া মহাসংঘের চিঠিতেও প্রধানমন্ত্রীকে আর্জি করা হয়েছে, ওপারে অর্থাৎ বাংলাদেশের ওপারে যারা সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে রয়েছেন, যে সংখ্যালঘুরা রয়েছেন, যারা বারবার এপারে আসার চেষ্টা করছেন, তাদের যেন কোনোভাবে অত্যাচারিত না হতে হয়, তাদেরকে যে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে সেগুলো যেন না হতে পাওয়া যায়। ধন্যবাদ ময়ূক। ময়ূক রঞ্জন সিনিয়র এডিটর ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে নতুন কমিটি গঠন করলো মোদী সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অমিত শাহের, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখবে এই কমিটি, এবং যেটা ময়ূক এক্ষুনি বলছিল যে এই কমিটির মাথায় থাকবে এডিজি বিএসএফ ইস্টার্ন কমান্ড। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে সীমান্তের কোনো সমস্যা না হয়, সেটা ভীষণভাবে নজরে রাখবে। বাংলাদেশের সঙ্গে সমন্বয় রক্ষা করবে এই কমিটি। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে কথা বলবে, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখবে কমিটি। আমরা জানি যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, সংখ্যালঘু হিন্দুরা তারা শরণার্থী হিসেবে এদেশে আসছেন, এবং সেক্ষেত্রে তাদের সুরক্ষা যাতে নিশ্চিত হয়। আমরা প্রথমেই দেখেছি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকও কিন্তু বারবার বার্তা দেওয়া হয়েছে, হিন্দু শরণার্থীদের রক্ষা করবে ভারত, তাদের পাশে দাঁড়াবে ভারত। সে কথা মাথায় রেখেই এই কমিটি গঠন, যাতে সমন্বয় রাখা যায় বাংলাদেশের সঙ্গে, যারা সংখ্যালঘু তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। এদিকে কোচবিহারের শীতলকুচিতে অনুপ্রবেশের চেষ্টা, খড়প নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা। নদীর ওপারে বাংলাদেশের দইখাওয়া ও গেন্দুগুড়ি গ্রাম। সকাল থেকে নদী পাড়ে ভিড় বাংলাদেশিদের, যে ছবি দেখতে পাচ্ছেন। খবর পেয়ে এলাকায় টহল বিএসএফ এর, পৌঁছেছেন শীতলকুচি থানার পুলিশ। নো ব্যান্স ল্যান্ডেও বিএসএফ এর নজরদারি। মাথাভাঙা বাংলাদেশ সীমান্তে 4 জনের বেশি যাতায়াত করতে পারবে না। রাত 9টা থেকে ভোর 6টা পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা। কিংশুক রয়েছে আমাদের সঙ্গে, আমি কথা বলবো কিংশুক। এই ছবি দেখে কারোর মনে হবে মেলা, বা আমাদের মনে হচ্ছে যে আমরা সেই ইউক্রেনের সময়, ইউক্রেন যুদ্ধের সময় সীমান্তে এই ধরনের কাতারে কাতারে ভিড় দেখেছিলাম। কিন্তু ভয়ঙ্কর ছবি কিংশুক। একদমই তাই। দেখো, সমাদৃতার যে ঘটনার পর মাথাভাঙা যে মহকুমা, সেই মাথাভাঙা মহকুমার শীতলকুচি ব্লকের ভোরনাহাটি অঞ্চলের পাঠানটুলি গ্রামের যে কাশিয়ার বরণী এলাকা, সেই কাশিয়ার বরণী এলাকার যে কাঁটাতারের বেড়া, তারপরে জিরো ল্যান্ড, সেই জিরো ল্যান্ডে হচ্ছে খড়প নদী। সেই নদীর তীরে এই মুহূর্তে কাতারে কাতারে লোক। প্রাথমিকভাবে প্রথম দিকে লোক সংখ্যা কম থাকলেও যত দিন সময়ে গিয়েছে তত লোক সংখ্যার বৃদ্ধি হয়েছে, ফলে এক ভয়ঙ্কর ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর ঠিক এই ঘটনার পরে এসডিও মাথাভাঙা নবনীত মিত্তাল তিনি 163 বিএনএসএস জারি করলেন পুরো মাথাভাঙা সীমান্তের যত বাংলাদেশ বর্ডার রয়েছে সেই বর্ডারে। আমি তোমায় একবার বলে দিই যে 163 বিএনএস জারি করা হয়েছে। এই 163 বিএনএস এর মধ্যে বলা রয়েছে যে 1 কিলোমিটার যে সীমান্তবর্তী এলাকা, সেখানে 4 জনের বেশি একসাথে যাতায়াত করা যাবে না।
রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত কোনো পণ্য পরিবহন করা যাবে না। এর পাশাপাশি সীমান্ত থেকে 500 মিটারের মধ্যে যে গৃহপালিত পশু রয়েছে তা নিয়ে যাওয়া যাবে না, বা তারা যখন ঘাস খেতে যায় সেই কোনো কিছু করা যাবে না। এবং রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত ওই 1 কিলোমিটার এরিয়াতে কোনো দোকানপাট, হাট বাজার খোলা যাবে না। প্রশ্ন উঠছে যে যদি ভয়াবহ চিত্রটা কম হতো তাহলে হয়তো এই 163 বিএনএসএস জারি করা হতো না। পরিস্থিতির উপর দাঁড়িয়েই মাথাভাঙার এসডিও এই 163 বিএনএস জারি করে। এই 163 বিএনএসএস এক প্রকার বলা যেতে পারে 144 এর বেশ মতোই, একদমই তাই। অর্থাৎ 4 জনের বেশি যাওয়া যাবে না রাত 9টা থেকে ভোর নজর রাখা হচ্ছে যাতে অনুপ্রবেশটা না ঘটে, কিন্তু এই ছবি সত্যি ভয়ঙ্কর ছবি। কোন পরিস্থিতিতে মানুষগুলো এখানে দাঁড়িয়ে রয়েছেন সেটাও বুঝতে পারা যাচ্ছে কি ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে। ধন্যবাদ কিংশু। এই খবরে আমাদের নজর থাকবে। ফিরে আসছে এক ঝলকে আরো কিছু খবর দেখার পর। এই মুহূর্তে একের পর এক খবর পাচ্ছি আমরা, একের পর এক খবর পাচ্ছি। এবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহের খবর পাচ্ছি আমরা। কারাগারে সংঘর্ষ, গোলাগুলি, কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষ, কয়েদিদের কারাগারে প্রধান ফটক ভাঙার চেষ্টা। আরও একবার জানিয়ে রাখতে চাইব, চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ, কারাগারে সংঘর্ষ, গোলাগুলি, কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষ, কয়েদিদের কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষ, কয়েদিদের কারাগারে প্রধান ফটক ভাঙার চেষ্টা। চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ। এর আগে আমরা দেখেছি একের পর এক জায়গায় কারাগার ভেঙে বন্দীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার ছবি। বিভিন্ন জেলায় কারাগার ভেঙে বন্দীদের ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার চট্টগ্রামে কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ, সংঘর্ষ, গোলাগুলি।